আপনাদের কি মনে হয়েছিল যে জুলাই শেষ না হওয়ার আগেই যে হয়তো খুব দ্রুতই শেখ হাসিনার পতন হবে? পতন তো আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল। ৩৬ জুলাই যাকে আমরা বলি, তো এই দিনে যখন সফল হলো আন্দোলনটি, সেই দিনের অনুভূতিটা আপনার কি ছিল? ৫ তারিখ না, আমরা তো ১ তারিখ থেকেই প্রস্তুত ছিল এরকম কিছু একটা ঘটে যেতে পারে। আপনি ফেসবুক কেন্দ্রিক কাজ করেছিলেন, কোনো বাধার মুখে পড়েছিলেন কিনা? ফেসবুকে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হয়েছে ভিন্ন জায়গায়। যে আমার অনেক ছোটোবেলার বন্ধু, ওয়েল উইশার, কখনো সহকর্মী, তারা সব সময় আমাকে খুব নসিহত করতেন যে আপনি ভুল পথে যাচ্ছেন, আপনি নিজে যাচ্ছেন, অন্যদেরকেও ভুল পথে নিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে নয়া দিগন্তের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান। আজকে আমরা আলোচনা করব এমন একজন পেশাদার আলোকচিত্রীর সাথে, যিনি জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছেন। তিনি হচ্ছেন পল ডেভিড বারিকদার। জনাব পল ডেভিড বারিকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? আমি যখন ফটোগ্রাফি করি, আমার পেশার কারণেই আমাকে প্রচুর তরুণ বয়সের ছেলে মেয়েদের সাথে যোগাযোগ রাখতে হয়। সেই কারণেই আমার তরুণদের সাথে কাজের সুবাদেই আমাকে খুব ক্লোজলি মিশতে হয়, এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা সবচেয়ে বড় মাধ্যম। তো জুলাইয়েরও প্রায় ২-৩ মাস আগে থেকে আমি কেন জানি কিছু জিনিস লক্ষ্য করছিলাম, যেটা ঠিক আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা ঘটতে যেতে পারে। কারণ আমি তখন বেশ কিছুটা অসুস্থ, এবং আমি ঘরে বসেই অনলাইনে কাজ করি। কারণ আমাকে পড়াতে হলেও, আমি ফটোগ্রাফি পড়াইও, প্রশিক্ষক হিসেবে কাজ করি। সো আমাকে কিছুটা সময় পড়াশোনার কারণে অনলাইনে থাকতে হয়। আবার এখনকার ডিজিটাল ফটোগ্রাফিতে পোস্ট প্রোডাকশন একটা বড় জায়গা নিয়ে নেয়, তো আবার আমাকে সেই কম্পিউটারেই থাকতে হয় এবং অনলাইনে থাকতে হয়, এবং যে কারণে সবসময় একটা উইন্ডো খোলা থাকে যে ফটোশপ বা যে সকল আমরা সফটওয়্যারগুলো ব্যবহার করি, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াও। সেখানে দেখতাম আমার এই তরুণ বন্ধুরা যাদের সাথে কাজ করি, তো তারা মাঝে মাঝে মেসেঞ্জারে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে যে এটা কেন হচ্ছে স্যার, এটা কেন হচ্ছে ভাই। এরকম করতে করতে আমি যখন আরেকটু নজর দিলাম ওই বিষয়টার প্রতি, দেখলাম যে আসলে খুব ভুল কিছু ঘটে যাচ্ছে। যে তারুণ্য এমন একটা জিনিস, ওটাই তো ভবিষ্যৎ, এবং তারুণ্যকে যে গ্রহণ করতে পারে না, বা যারা তারুণ্যকে অবজ্ঞা করেছে, তারা আসলে সামনের দিকে যায় না, তারা থেমে থাকে অথবা পিছনের পথে হাঁটে। এই দর্শন আমি আসলে আমি যখন তরুণ, আবার আমি তারুণ্য পার হয়ে যখন সামনের দিকে আমার বয়স এগিয়ে যাচ্ছে, তখন থেকে এই দর্শনটা আমার জীবনে আছে। আপনি যদি দেখেন, আমার ছেলের বয়সী বা আমার ছেলের ছোট বয়সী মানুষজনও কিন্তু আমার বন্ধু আছে। হ্যাঁ, তো যে কারণে আমি আসলে ওদের সাথেই মিশেছিলাম, এবং কোন সময় যে আমি এই জুলাই আন্দোলনের ভিতরে ঢুকে গেছি আমি জানি না। আমি চোখে যা দেখেছি, কানে যা শুনেছি, সেটা ২-৪ জনের সাথে যখন আরও ক্রস ম্যাচ করে আমি বুঝলাম যে হ্যাঁ, আমার কাছে যে তথ্যটা পৌঁছেছে এটা ঠিক, কিন্তু আসলে উপস্থাপন করা হচ্ছে ভীষণ ভুলভাবে। তখন মনে হলো এই ছোটদের পাশে আমি থাকি, সেভাবে করেই আসলে আমি এটার সাথে সম্পৃক্ত হয়েছি। তবে আমি ঠিক নিজেকে অ্যাক্টিভিস্ট আমি মোটেই দাবি করব না। অ্যাক্টিভিজম অনেক বড় ব্যাপার। যারা বিশেষ করে পথে গিয়ে জীবন দিয়েছে, তাদেরকে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আর যারা রাস্তায় ছিলেন, হ্যাঁ, তারা তো পরিশ্রম করেছেই, তাদের জন্য ভালোবাসা রইল এবং তাদের জন্য শুভকামনা রইল। তবে আমি আসলে অ্যাক্টিভিস্ট বলতে পছন্দ করছি না আরও একটা কারণে। আমি তো আমার দায়িত্ব পালন করেছি শুধুমাত্র, এটা আসলে আমাদের সকলেরই তো দায়িত্ব। কারণ আরেকটা জিনিস দেখবেন, তরুণরা আসলে কখনো কোনো কিছু ভুল জিনিস গ্রহণ করে না। যত ধরনের পৃথিবীতে যত রকম মুভমেন্ট হয়েছে, নিয়ারলি তার 80%-এর ফোর্স বলেন, 80%-এর যে পাওয়ার সেল, সেটা কিন্তু তরুণরাই। হ্যাঁ, আমরা যারা বুড়ো হয়ে যাই, আমরা আসলে কত কিছু হিসাব করি। আমার
জীবনে অনেক কিছু করেছি, এটাকে সংরক্ষণ করতে হবে। আমার কিছু সুনাম হয়েছে, সেটাকে সংরক্ষণ করতে হবে। কিছু আর্থিক বিষয় আছে, আমাকে পরিবারকে চালাতে হবে। এরকম প্রচুর বাস্তব জিনিস আমাদেরকে ডিল করতে হয়। তো এটার সাথে আসলে আমরা যারা তারুণ্য পার হয়ে যাই, তারা আসলে এটা আসলে তার সাথে কোঅপ্ট করতে পারি না। কিন্তু তরুণদের কিন্তু আবেগটাই প্রধান, ওইটাই ওদের ড্রাইভিং ফোর্স। আর যে জিনিস আবেগ দিয়ে করা হয় এবং অনেক বেশি কালেকটিভ আবেগ, কালেকটিভ ইমোশন যেটার মধ্যে আসে, সেটা মিথ্যা হতে পারে না। তো সেইখান থেকেই আসলে আমি তাদের সাথে আমার আবেগকে মিশিয়েছিলাম। আচ্ছা, আপনি ফেসবুক কেন্দ্রিক কাজ করেছিলেন, কোনো বাধার মুখে পড়েছিলেন কিনা? আমি না, আমাকে আসলে আমি তো সেই অর্থে বলতে গেলে অ্যাক্টিভিস্ট না। আমার কোনো সংগঠন ছিল না, আমার কোনো গ্রুপ ছিল না। আমি কাউকে পোক করে আমার দলে নেওয়ার চেষ্টা করিনি। আমি কোনো সন্ত্রাসী কোনো কিছুর কে আমি মানে কাউকে শেয়ার করা বা সেটা নিয়ে কথা বলা, কোনোভাবে সেরকম কোনো কিছুর সাথে আমার ছিল না। যে কারণে ফেসবুকে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হয়েছে ভিন্ন জায়গায়, যে আমার অনেক ছোটোবেলার বন্ধু, ওয়েল উইশার, কখনো সহকর্মী, তারা সব সময় আমাকে খুব নসিহত করতেন যে আপনি ভুল পথে যাচ্ছেন, আপনি নিজে যাচ্ছেন, অন্যদেরকেও ভুল পথে নিয়ে যাচ্ছেন। তো আমাকে ওই সোশ্যাল মিডিয়ার এখনও অনেকটা সময় তাদের সাথে একটু মিষ্টি করে বলতে হয় যে আমি তাদের সাথে ঝগড়াতেই লিপ্ত হয়েছি। তবে আমি খুশি হই, তাদের মধ্যে অনেকেই তাদের মত পাল্টেছেন। আমি তাদের সাথে যখন একরকম ভাবতেন, এখন হয়তো বা ভিন্ন রকম হয়তো ভাবেন না, কিন্তু নির্লিপ্ত আছেন, যে তারা হয়তো দেখছেন আসলে তাদের চিন্তাভাবনার সাথে মিলিয়ে দেখছেন যে কি ঘটছে। হ্যাঁ, তো সেই কারণে আমি এটা বেশ মজাই পাই। তো এটাকে আমি আসলে বিড়ম্বনা না বলে আমি এনজয় করেছি, এটা আমার জন্য এন্টারটেইনিং। আচ্ছা, আপনাদের আন্দোলনের পরে 5 আগস্ট যখন সত্যি চলে আসলো, বা 36 জুলাই যাকে আমরা বলি, তো এই দিনে যখন সফল হলো আন্দোলনটি, সেই দিনের অনুভূতিটা আপনার কি ছিল? আসলে পাঁচ তারিখ না, আমরা তো 1 তারিখ থেকেই প্রস্তুত ছিল এরকম কিছু একটা ঘটে যেতে পারে। হ্যাঁ, আমাদের আসলে সিক্স সেন্স বলে একটা বিষয় থাকে না, যে একটা জিনিসের প্রতি আপনি যখন খুব ডিপলি ইনভলভড হন, তখন আপনার কোনো এক ইন্দ্রিয় আপনাকে কিছু তথ্য বা কিছু আপনাকে আভাস দেয়। তো সেরকম হচ্ছিল, কিন্তু আমাদের আবার ভিন্ন টেনশন ছিল। এই যে রাস্তায় যারা অস্ত্র ছাড়া আন্দোলন করছে, তাদের উপরে অস্ত্রের আঘাত আসবে, এটা বুঝতেই পারছিলাম। এবং সেই সময়কার সরকারের যে দল ছিল, তাদের হাতে, কারণ তারা তো 16-17 বছর ধরে ট্রেন্ড আপ, তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল, সেটা যে কি পরিমাণ ব্যবহার হবে সেটাও বুঝতে পারছিলাম। কারণ ওই দলের অনেক মানুষজন তো আমাদেরও বন্ধুবান্ধব, তাদের শিক্ষিত বা তারা কি বলবো, আমরা যাদেরকে সুশীল সমাজ বলি, তাদের সাথে যখন বিভিন্ন আলাপচারিতায় তাদের ভিতরে যে মানে এক্সপ্রেশন বা অ্যাগনি দেখতাম, যে তারা মনে হয় যে হ্যাঁ, এটা একটা সশস্ত্র কিছু একটা করে হলেও এইটা তাদের পক্ষে আবার রেজাল্টটাকে নিতে হবে। মানে এটা সেই সময়কার সরকার, সেই স্বৈরাচার সরকার, এটা তো আসলে ওরা আমাদের সব কিছু দখল করে নিয়েছিল। হ্যাঁ, এই যে ওদের পিছনে যে আজকে আমরা যে দেখি, ওদের পক্ষেও তো কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা একই কথা বারবার বলে, পিছনের পথে বারবার হাঁটে, পিছনের ছাড়া তাদের সামনে কোনো কিছু নাই। মানে তারুণ্যকে তারা কমপ্লিটলি ইগনোর করে যাচ্ছে। আবার এদিকে তাদের যেহেতু তারা ক্ষমতায়, তাদের তো সব কিছুই আছে। তো সবসময় আমাদের শঙ্কা ছিল যে একটা দুর্ঘটনা ঘটতে যাবে, এটা আলটিমেটলি ঘটেছে। তবে আরও বড় কিছু ঘটার সম্ভাবনা ছিল যদি 5 তারিখ সকালে বিশেষ করে রামপুরার দিক থেকে যে মিছিলটা আসে, ওইটাই তো সবচেয়ে বড় ছিল। এবং আমার ধারণা ওইদিকে কিন্তু প্রচুর ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধু আওয়ামী বিরোধীরা না, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও তো ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে। তো তাদেরকে যখন এত বড় দেখলাম, এই যে পিছনের যে ছবিটা, আমি শিওর এখানে প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেলেমেয়েরা আছে। হ্যাঁ, কারণ
আমরা তরুণ যখন ছিলাম কি বলতাম, ঘর থেকে বের হওয়ার সময় না আমি ওদিকে যাব না, কিন্তু ওদিকে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু বের হয়েছি। তরুণকে আপনি আসলে বাধা দিতে পারবেন না। এটা যেমন ওই জলের মতো বিষয়, এটা এমন একটা মহাশক্তি, আপনি তাকে বাধা দিলেই দুর্ঘটনা ঘটবে। তো এই দুর্ঘটনার আশঙ্কায় আমরা আসলে বলতে পারেন আপনি জুলাইয়ের 28-29 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা আসলে নির্ঘুম দিন কাটিয়েছি। কতটুকু সময় ঘুমাতাম, কতটুকু সময় জেগে থাকতাম আমরা ঠিক জানি না। তো যে কারণে আমার কাছে আসলে সেই জুলাইয়ের 1 থেকে অগাস্টের 1 থেকে 5 তারিখ পর্যন্ত এটা আমার কাছে এখনও একদিনই মনে হয়। আপনাদের কি মনে হয়েছিল যে জুলাই শেষ না হওয়ার আগেই যে হয়তো খুব দ্রুতই শেখ হাসিনার পতন হবে, এরকম কি কখনো মনে হয়েছিল? আসলে পতন তো আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল, আপনি যদি সেন্সিবল হয়ে থাকেন। আপনি এখানে আমরা 10-12 জন মানুষ আছি, এখানে 10-12 জনের মধ্যে যদি 8 জন মানুষ আমাকে একটা বিষয়ে মানে ভিন্ন মত পোষণ করে, আমরা তো অন্তত আমি সেটা ভেবে দেখব। কিন্তু সেই সরকার তো সেটা ভাবেনি। কারণ হচ্ছে গিয়ে তারা পেছনে এত বড় বড় অন্যায় করে ফেলেছে, তারা যদি ওই নিজেদেরকে কারেকশন করতে যায় উল্টা বিপদে পড়বে। তার থেকে ক্ষমতা প্রয়োগ করে যতদিন আমি ক্ষমতায় থাকতে পারি সেটাই তাদের জীবনের কিছুটা বর্ধিত অংশ তারা জানতো, বুঝতো। না হলে আপনি দেখেন 5 তারিখের অনেক আগে শেখ পরিবারের সব মানুষ দেশ ছেড়ে চলে গেছে, তারা আগে থেকে বুঝতে পেরেছে। এবং এই দেশ ছেড়ে চলে যাওয়াটা আমি টের পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম। হ্যাঁ, আমরা তো সবসময় সারফেস দেখি, কিন্তু একটা ঘাস সারফেসের উপরে এসে সবুজ হয়েছে, কিন্তু তার নিচে তো একটা গ্রে এরিয়া থাকে, অন্ধকার জগৎ থাকে। আসলে ঘটনাটা কিন্তু এই অন্ধকার জায়গাতেই ঘটে, তাই না? তারপরে ছাত্রদেরকে যেভাবে করে সরকার প্রধান থেকে গালিগালাজ করা হলো, বা যে এক্সপ্রেশন দিয়ে কথা হলো, আমরা যে প্রেস কনফারেন্সটা দেখলাম, হ্যাঁ, এটা আসলে এরকম একটা কিছু ঘটবে, এটা আসলে আমি শুধু না, মানে দেশের সবাই বোধহয় প্রস্তুত ছিল এরকম একটা কিছু ঘটতে যাবে। আচ্ছা, 2 বছর পরে এসে জুলাই গণ অভ্যুত্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি একদম সঠিকভাবে মূল্যায়ন করি, যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। এক রাতে আপনি ঘুমিয়েছেন ধরেন, সকালবেলা উঠে দেখবেন পৃথিবী স্বর্গ হয়ে গেছে। এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। সো এক আন্দোলনে আপনি একদম বাংলাদেশ পৃথিবীর সেরা দেশ হয়ে যাবে, এটা আমাদের সমাজের সমস্ত কালিমা মুছে গিয়ে একদম আমরা ধবধবে সাদা হয়ে যাব, এটা আশা করাটা একদমই বোকামি। আর দ্বিতীয়ত হচ্ছে, এইভাবে করেই তো আগায়। আমরা যাদেরকে আজকে উন্নত বিশ্ব বলি, যারা আমাদেরকে বিভিন্ন মানবাধিকার শেখায়, আমাদের সব কিছুই তো শিখতে গেলে তো আমরা পশ্চিমেই যাই, তাই না? আপনি পশ্চিমকেই দেখেন না, 2টা মহাযুদ্ধে প্রায় 5 কোটি মানুষ মারা গেছে, যুদ্ধে প্রাণ হারিয়েছে, তারপরে তারা সভ্য হয়েছে, তাই না? তো আমাদেরও আসলে দুঃখজনক হলেও সত্যি, আমাদেরও আসলে ওই পথ ধরে যেতে হবে, এটাই আসলে প্রসেস। আপনাকে শুদ্ধি অভিযান চালাতে গেলে ওই যে অপারেশন মানে ফোড়া হয়েছে, তাকে কোনোভাবে ব্যথা ছাড়া আপনি তার থেকে মুক্তি পাবেন না। আমরা আসলে অনেক দিন ধরে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে বয়ান তৈরি করে আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাদের পক্ষে নিয়েছে। এখন আমরা সেই ইমোশনাল ব্ল্যাকমেইল থেকে মানে ডিবাম হওয়াটা, এটা আসলে খুব সহজে হবে না, এটা সময় লাগবে। তবে সেই সময় যে একটা মানে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যে ছেলেদেরকে আমরা মানে ছেলেমেয়েদেরকে আমরা বলতাম এদের দিয়ে কিছু হবে না, এরা দেশকে ভালোবাসে না, ইংরেজিটাও তো ঠিক মতো বলতে পারে না, আর বাংলা বলবে কি হবে, তারা যে কাণ্ড ঘটিয়ে দেখালো, এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে? আমার জীবনের দেখা সবচেয়ে সেরা বিষয় তো এটা, তাই না? তবে হ্যাঁ, আরেকটা জিনিস, আমি 90-এর গণ আন্দোলনেও আমি কিন্তু একদম মাঠেই ছিলাম, ফটোগ্রাফার হিসেবে তখন কাজ করেছি। এখানে কিন্তু আমি পুরোটুকু সময় ঘরেই ছিলাম, কারণ ঘরে থাকার কারণে কি আমি পুরো জিনিসটাকে দেখতে পেয়েছি। মাঠে চলে গেলে আমি যেটুকু দেখছি শুধু এইটুকু থাকতো, কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঘরে বেশ আমি পুরোটুকু দেখতে পেয়েছি। তো এই যে স্পিরিটটা, ইয়াংদের স্পিরিটটা, এটা আবার নতুন করে আমার জীবনে আমি নতুন করে ধারণ করেছি, দেখেছি তাদেরকে। হ্যাঁ, কিছু সমালোচনা তো হবেই। আপনি একটা গয়না বানাতে গেলে 24 ক্যারেটের গয়না তো আসলে টিকে না, কিছু খাদ দিতে হবে। তো কিছু আমাদের এই কি বলবো, আমাদের
তথাকথিত রাজনীতিবিদ বা আমাদের যে কালচার্ড রাজনীতির যে কালচার, সেখানে তো কিছু আবর্জনা মেশানো আছে, কিছু খাত মেশানো আছে, যেটা ওই বুড়ো খোকারা আমাদের এই তরুণদের মধ্যে মিশিয়ে দিয়েছে। অথবা মানুষের ভিতরে তো লোভ লালসা প্রাপ্তি বা ক্ষমতার কে এনজয় করার একটা বিষয় থাকে। তো আমাদের তরুণরা হয়তো বা সেই অর্থে কেউ কেউ হয়তো একটু বিপথে গিয়েছে। আমার মনে হয় এটা এমন কিছু না, এটা হওয়ারই কথা ছিল। তরুণদের উদ্দেশ্যে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই তরুণরা হচ্ছে গিয়ে তারা এমন একটা কিছু করে ফেলেছে, তারা যখন বিশেষ করে এই জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিল, তারা আসলে ঠিক এখনও বুঝতে পারছে না তারা কি করেছে দেশের জন্য। বিশেষ করে যদি বলেন যে সময়টা প্রায় 3-4 দিন কোনো সরকার ক্ষমতায় ছিল না, আমি দেখেছি রাস্তাঘাটে এই সাইকেল, মোটরসাইকেল, রিক্সা, তাদেরকে ওরা নিয়ন্ত্রণ করেছে, স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তা পরিষ্কার করতে নেমে গেছে। ওরা কাজটা ঠিক কি ভালো করলো তার চেয়ে বড় কথা এই যে তাদের আবেগটা, যে কিছু করে দেই দেশের জন্য, ভালো কিছু করার চেষ্টা করছে। এইটা এখনকার তরুণরা যারা এটার সাথে ছিল, এটা তাদেরকে সারা জীবন ধরে রাখতে হবে। তাহলেই আসলে তারা যে সময়টা পার করেছে বা তারা যে আন্দোলনে যে সক্রিয়তা ছিল, সেটা আসলে কাজে লাগবে। এটা আসলে তাদেরকেই নিয়ে যেতে হবে সামনে, কারণ এখন তারা হয়তো 25, 26, 28, 30 বছরের নিচে, আর 8-10 বছর পর কিন্তু তারাই কিন্তু আসলে নেতৃত্বে চলে আসবে, তাই না? তো তাদেরকে দিয়েই তো আমরা সামনে আগাবো। তো তাদের প্রতি হতাশা করলে আমার তো কোনো লাভ নাই। তাদেরকে নিয়ে বরঞ্চ আশায় বুক বাঁধতে হবে, যেন আমাদের আশাটা তাদেরকে আর একটু ইন্সপায়ার করে, যে আমাদের সমাজের বড়রা, বয়োজ্যেষ্ঠরা আমাদের উপর আশা করে আছে, তো আমরা ঠিক পথে চলি বা ভালো পথে চলি। পল ডেভিড ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার। আপনাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো অতিথির সাথে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।